চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। আজকে আমরা আলোচনা করব জেনারেল অ্যাকাউন্টিং সিস্টেম অফ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। আমি তোমাদেরকে বলেছি যে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের টোটাল কাজ হচ্ছে দুইটা, পার্ট সি এর জন্য একটা, পার্ট বি এর জন্য একটা। আমরা পার্ট সি এর জন্য শিখব প্রথমে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু মনে রেখো তোমাদের সিলেবাসে এখানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স ছাড়াও ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জেনারেল ইন্স্যুরেন্সও আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জেনারেল ইন্স্যুরেন্সের আন্ডারে আবার মেরিন আছে, ফায়ার আছে। কিন্তু এখন তোমাদের এই সাবজেক্টটা কিন্তু মূলত ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এটা থিওরিক্যাল সাবজেক্ট। এখানে তোমার ওই মেরিন এবং ফায়ার থেকে তুলনামূলকভাবে প্রশ্ন সাধারণত কম আসে। এ পর্যন্ত সব কয়বারই লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রশ্ন আসছে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্সটা করাবো আর অ্যাকাউন্টিং ফর প্রিমিয়াম নিয়ে অঙ্ক করাবো। এই দুটো অঙ্ক আমি তোমাদেরকে সলভ করাবো। তো সেই ক্ষেত্রে আজকে আমি আলোচনা শুরু করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। তোমরা যেমন এর আগে শিখেছো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ কমার্শিয়াল ব্যাংক। একটা কমার্শিয়াল ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন তোমরা করছো তখন সেখানে তোমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করেছো, তারপরে করেছো একটা ব্যালেন্স শিট। আর এবার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তোমরা করবে একটা রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে করবে একটা ব্যালেন্স শিট। এবং ঠিক এখানেও তোমাদেরকে ইন্স্যুরেন্স অ্যাক্ট অনুযায়ী, ইন্স্যুরেন্সের আইন অনুযায়ী একটা নির্দিষ্ট ফরম্যাটে তোমাদেরকে এই বিবরণটা তৈরি করতে হবে। আর এটা তৈরি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে তোমরা দেখেছো যে রেওয়া মিলের আইটেম গুলো চেনে, যে ব্যাংকের সব আইটেম গুলো চেনে সেই অঙ্কটা করতে পারে, যে আইটেম গুলো চেনে না সেই অঙ্কটা করতে পারে না। ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে সেই একই কথা, যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি কি ট্রানজাকশন হয়। একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানে যারা জীবন বীমা করে কাস্টমারদের কাছে, তারা কোন কোন লেনদেন তাদের এই বিজনেস তাদের হয়ে থাকে, এটার সঙ্গে তোমরা যদি এর আগে কখনো অঙ্ক যেহেতু তোমরা করোনি, তাই তোমাদের সঙ্গে এই আইটেমগুলোর সঙ্গে তোমাদের কখনো পরিচয়ও নাই। আর তাই তোমাদের সবচেয়ে বড় প্রবলেম যে এই রেভিনিউ অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট করতে গিয়ে আইটেমগুলোর সঙ্গে পরিচিত হওয়া। আর আজকে আমি তোমাদেরকে রেভিনিউ অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করাবো। খুব ভালোভাবে পরিচিত হবে, আইটেমগুলোর সঙ্গে চিনবে, আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে সুন্দর করে লিখে নেবে। সুন্দর করে লিখে নেওয়ার পর ওটা বাসায় একবার মুখস্থ করে লিখবে। ব্যাংকের বিবরণী আমি একবার লিখতে বলেছিলাম। তারপরে আমি শুধু রেভিনিউ অ্যাকাউন্ট করার জন্য অঙ্ক দিব। শুধু রেভিনিউ অ্যাকাউন্টই করবে। তোমাদের আইটেমগুলো যেহেতু মুখস্থ হয়ে গেছে, রেভিনিউ অ্যাকাউন্ট করতে করতে যখন তোমাদের রেভিনিউ অ্যাকাউন্ট হাতটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি আবার ব্যালেন্স শিটের বিবরণী লিখবো এবং তখন আমি রেভিনিউ এবং ব্যালেন্স শিট দুটো একসাথে করাবো, যেমন আমি ব্যাংকের ক্ষেত্রে করেছিলাম। তোমাদের মনে আছে তো? জি স্যার। তাহলে তোমরা দেখো, আমি একটা রেভিনিউ অ্যাকাউন্টের ঘর টেনেছি, দৃষ্টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড ডিসেম্বর 31, 2012। আমরা কিন্তু আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্ট এইভাবে টি ছকে করবো, কারণ তারা বর্তমানে এভাবেই করে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, সেজন্য আমরা এভাবে করব। তোমরা আগে এরকম খালি ছকটা টানো, লেখালেখি পরে করো, আগে খালি ছকটা টানো, খুব দ্রুততম সময়ের মধ্যে ছকটা টানো। আমি কিন্তু এই বিবরণীর মধ্যে একটা সিরিয়াল মেনটেন করব। যখন আমি সিরিয়ালটা মেনটেন করব, তোমাদেরকেও কিন্তু এই সিরিয়াল অনুযায়ী আইটেমগুলোকে লিখতে হবে। আজকে আমি ইন্স্যুরেন্স কোম্পানির একটা রেভিনিউ অ্যাকাউন্ট তোমাদেরকে চেনাবো, কিভাবে ইন্স্যুরেন্স কোম্পানি রেভিনিউ অ্যাকাউন্টটা তৈরি করে, এবং ঠিক যেভাবে আমি রেভিনিউ অ্যাকাউন্টের ঘরটা টেনেছি, তোমরা এরকম একটা টি ছক টানো। আর টি ছকে তোমরা ভালো করে জানো, বাম পাশটাকে আমরা ডেবিট বলি আর ডান দিকটাকে আমরা ক্রেডিট বলি। আর ইনকাম সবসময় ক্রেডিট পাশে বসে, এক্সপেন্ডিচার সবসময় ডেবিট পাশে বসে। এই জন্য আমাদের এখানে আর ডেবিট ক্রেডিট লেখার প্রয়োজন নাই, কারণ আমরা এক্সপেন্ডিচার আর ইনকাম লিখে ফেলছি। এক্সপেন্ডিচার আর ইনকাম লিখে ফেলছি বলে আমাদের টেবিলের উপরে আর ডেবিট ক্রেডিট লেখার দরকার নেই। ফাহিমা কি আসতে পারছে? হয়ে গেছে স্যার। আর ফাহিমার মনে হয় প্রবলেম হইতেছে না, ওর নেট প্রবলেম। জুম ও যদি আনইনস্টল করে ডাটা দিতে না থাকে, ওর ওয়াইফাই এর পাওয়ার খুবই কম, যে এলাকা থেকে ও ওয়াইফাই লাইন দিয়েছে, এই জন্য ঢুকতে পারছে না। ওকে বলো যে আমরা রেকর্ড করছি, ওকে বলো আমরা রেকর্ড করছি। আচ্ছা, আমি অলরেডি রেকর্ডের টিপ দিয়ে দিয়েছি, রেকর্ডিং হচ্ছে না,
সুস্মি ও হ্যাঁ সুস্মি স্যার রেকর্ডিং কি হচ্ছে। হ্যাঁ, সব জি স্যার, ভিডিও আমার রেকর্ড রেডি, হচ্ছে। শুরু করেন। আচ্ছা, আমরা সর্বপ্রথম ইনকাম পাসটা লিখবো। ইনকাম পাসে একটা একটা করে আইটেম আমি বলবো, তোমরা খেয়াল করো। তোমরা আমার সাথে সাথে লিখবে, আমি পরিচয় করবো আইটেমগুলোর সঙ্গে। দেখো, প্রথমে আমরা ইনকাম পাসে লিখলাম লাইফ ফান্ড এট দ্য বিগিনিং। 1 নাম্বার আইটেম দিয়ে আমরা প্রথমে লিখলাম লাইফ ফান্ড এট দ্য বিগিনিং। এটা কি জিনিস আমি তোমাদেরকে বলবো। তোমরা আইটেমটাকে লেখো, আমি এটার সঙ্গে পরিচয় করাবো। কোনটা লিখবো স্যার? এই যে এই পাঁচটা ডান দিকে প্রথম লিখলাম আমি 1 নাম্বার দিয়ে। এগুলা না, এগুলা পরে, এগুলা আমি পরে আলোচনা করবো, এগুলা না। এই যে আমি 1 নাম্বার দিয়ে প্রথমে লিখলাম লাইফ ফান্ড এট দ্য বিগিনিং, দেখছো? হ্যাঁ। ইনকাম পাশে 1 নাম্বার দিয়ে প্রথমে লাইফ ফান্ড এট দ্য বিগিনিং লেখো। জি স্যার, লিখছি। লাইফ, আচ্ছা এবার ভালো করে শুনে নাও। ইন্স্যুরেন্স কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেসটা কি? যে মানুষের জীবনের বীমা দেওয়া। কিন্তু তুমি বলো তো, ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইন্স্যুরেন্স দিয়েছে ঠিকই, তোমাকে নিশ্চয়তা দিচ্ছে ঠিকই, কিন্তু জীবনের নিশ্চয়তা কি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আছে আসলে? কোন মানুষ কখন মরবে, কোন মানুষ কখন বাঁচবে, এটা কি তারা বলতে পারবে? না। না স্যার। দেখো, আজকে একজন লোক এক ফার্স্ট প্রিমিয়াম দিল, দিয়ে তিনি মারা গেল, তাহলে তার বাকি যে 15টা বা 20টা বা 30টা বা 50টা প্রিমিয়াম দেওয়ার কথা ছিল সেটা তারা দিল না, না দিয়ে মারা গেল, তাহলে পুরো টাকাটা তাদেরকে দিতে হচ্ছে। এটা কি এই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য লস না? আবার দেখা গেল যে একজন লোক সে সবগুলা কিস্তি দিল কিন্তু সে মরলো না, সেখান থেকে আবার সে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট পাবে, সেটা সে বিভিন্ন জায়গায় খাটায় আরো সে পয়সা রোজগার করতে পারবে। ইন্স্যুরেন্স কোম্পানির মূল বিজনেস আসলে এটা। তো এই কারণে ইন্স্যুরেন্স কোম্পানি এই ব্যবসা না লাভ কি, এই লাভ কথাটা না ওরা বলতে পারে না, যে মুনাফা এই শব্দটা এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উচ্চারণই করতে পারে না। সেজন্য তাদের মুনাফা বলে কোনো কিছু নাই। প্রতি বছর তাদের আয়ের থেকে ব্যয় বাদ দিলে যদি অতিরিক্ত কোনো টাকা থাকে, আয়ের অতিরিক্ত কোনো টাকা থাকে, সেই টাকাটাকে ওরা লাইফ ফান্ড হিসেবে বিবেচনা করে, সেই টাকাটাকে ওরা লাইফ ফান্ড হিসেবে রেখে দেয়, আর রেওয়া বিলের মধ্যে এই লাইফ ফান্ডটা থেকে যায়। সেই লাইফ ফান্ডটাই তুমি সর্বপ্রথম আয় পাশে এখানে নিয়ে বসে দিবা, ক্রেডিট পাশে। তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ এই লাইফ ফান্ডটা আমরা আমাদেরকে রেওয়া বিলের মধ্যে আমরা দেখতে পাবো। আর এই লাইফ ফান্ডটা কেন তৈরি হবে, যে বললাম যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কখনোই প্রফিট শব্দটা উচ্চারণ করতে পারে না, ওরা প্রফিট কত হবে সেটা ওরা জানে না। সেই জন্য প্রতি বছর তাদের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ যদি কম হয়, তাহলে অতিরিক্ত যে আয়টা ওদের হাতে থেকে যায় সেটা ওরা লাইফ ফান্ডে নিয়ে রেখে দেয়, ওই ফান্ডটার পরিমাণটা ওরা বড় করে, পরবর্তীতে ওই ফান্ড থেকে তারা আস্তে আস্তে তাদের যত রকমের খরচ তারা সেগুলো মিটায়। ঠিক আছে? তাহলে 1 নাম্বার আইটেম আমরা কোথায় পাবো? এটা আমরা রেওয়া মিলের মধ্যে পাবো। তাহলে লিখে দাও। এবার চলো 2 নাম্বার, প্রিমিয়াম। 2 নাম্বার হচ্ছে প্রিমিয়াম। তোমরা প্রিমিয়ামটা লিখে ফেলো। মনে রাখো, যারা লাইফ ইন্স্যুরেন্স করে এই ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান সোর্স অফ ইনকামটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা তাদের জীবনের বীমা করে, তারা প্রতি মাসে মাসে বা 3 মাস পর পর বা 6 মাস পর পর বা বছরে একবার এইভাবে যে প্রিমিয়ামটা জমা দেয় ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, এই প্রিমিয়ামটা কালেক্ট করা, এই প্রিমিয়ামটা পাওয়াই হলো একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সবচেয়ে বড় সোর্স অফ ইনকাম। তাই ইনকামের গুরুত্ব অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের ইনকাম গুলোকে সিরিয়ালি লেখে। তাহলে এই প্রিমিয়ামটাও তোমরা রেওয়া মিলে পাবে এবং রেওয়া মিলে ক্রেডিট পাশে পাবে। এই প্রিমিয়ামটা ইন্স্যুরেন্স কোম্পানি না 2 ভাবে দিতে পারে। এই প্রিমিয়ামটা সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানি 2 ভাবে পায়। তো সেটা আমরা অঙ্ক করতে গেলে বুঝবো, কিন্তু প্রিমিয়াম জিনিসটা তো তোমরা জানো, যে কেউ যদি বীমা করে, সুস্মি যদিও লাইফ ইন্স্যুরেন্স করে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির একটা শাখায় ওকে প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি 6 মাস পর পর যেভাবে সে চুক্তিটা করবে তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিয়ে আসতে হবে। এই অ্যামাউন্টটাকে আমরা প্রিমিয়াম বলি, যেটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স অফ ইনকাম, যেটা লাইফ ফান্ডের নিচেই লেখা হয়। তোমরা চিনেছো আইটেমটা। এর পরের আইটেমে চলো।
আসসালামু আলাইকুম। কি আসতে পারছো? জি স্যার, আনইনস্টল করে আবার ইনস্টল কইরা তারপর ঢুকছি। রুমটা এবার দেখো 3 নম্বরে কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড। কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড এটা হচ্ছে 3 নাম্বার আইটেম। আসলে আমি এই কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড লিখে থাকো তোমরা, বাম দিকের গুলা না। ফাইবা তুমি শুধু ডান দিকের ইনকাম গুলো লিখবে। আমরা এতক্ষণ শুধুমাত্র ইনকাম গুলো লিখছিলাম। আমরা একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রেভিনিউ অ্যাকাউন্টের বিবরণী লিখছি, যাতে আমরা একটা রেভিনিউ অ্যাকাউন্ট সুন্দরভাবে করতে পারি ব্যাংকের মতো। আমরা একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রেভিনিউ লিখছি, আমরা এই পর্যন্ত 1 নাম্বার 2 নাম্বার এই 3 নাম্বারটা লিখতাম। কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড। স্যার কি খাতায় তুলবো? হ্যাঁ, আরে কি বলে, এই বিবরণী খাতায় না লিখলে অঙ্ক করবা কিভাবে? স্ক্রিনশট দিয়ে মুখস্থ করা যাবে না, খাতায় লিখে লিখে আইটেমগুলোর সঙ্গে পরিচিত হবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেডটা আমি বলছি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তোমরা শুনছো আমার কথা? আমি কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড এই যে আইটেমটা, এই আইটেমটা আমরা এই নামেই রেওয়া মিলে পাবো। আর তাদেরকে ইনকাম হিসাবে আমরা 3 নাম্বার পয়েন্টের মধ্যে আমরা এইভাবে লিখে দিব। বাট আমি এখন তোমাদেরকে বোঝাবো যে হোয়াট ইজ কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড। বলবো? জি স্যার। জি স্যার বলেন। ব্যাপারটা হলো, ইন্স্যুরেন্স কোম্পানি যখন কোনো ব্যক্তির সঙ্গে চুক্তি করে যে তুমি তোমার লাইফে মোট 10 বছর বা 20 বছর বা 15 বছর বা 12 বছর, যত বছরের জন্য তুমি বীমা করবা, এই বছরে তুমি যত টাকা জমা দিবা, তার জমা দেওয়া ম্যাচিউর হয়ে গেলে আমি তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাকে আমরা ফেরত দিব। কিন্তু দেখা যাচ্ছে যে কখনো কখনো তারা বলে যে আমি 4 বছর পর পর তোমাকে তোমার অ্যামাউন্টটা ফেরত দেবো। এখন 4 বছর পর পর যে অ্যামাউন্টটা ফেরত দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, সেটা যদি তুমি না তুলে রেখে দাও যে না আমি এখন এটা নেব না, এটা আমি একবারে নেব, তখন সেই অ্যামাউন্টটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য আপাতত ইনকাম হিসেবে আবার বিবেচিত হয়। তখন তারা ওই অ্যামাউন্টটাকে আবার ইনকাম হিসেবে লিখে রাখে, কনসিডারেশন ফর অ্যানুইটিস গ্রান্টেড। আমরা যে অ্যানুইটিসটা গ্রান্ট করেছিলাম তার মধ্যে যতটুকু কনসিডার করে, সেই কনসিডারেশনটা কোম্পানির জন্য একটা ইনকাম হিসেবে বিবেচিত হয়। এটা আমরা রেওয়ামিলের মধ্যেই পেয়ে যাবো। চলো পরবর্তী আইটেমটা লিখে ফেলি। কমিশন অন রি-ইন্স্যুরেন্স। আগে লিখে ফেলো আইটেমটা, কমিশন অন রি-ইন্স্যুরেন্স আগে লিখে ফেলো, তারপর আমি বলছি এই রি-ইন্স্যুরেন্স কথাটা কি? রি-ইন্স্যুরেন্সের কথাটা হচ্ছে যে দেখো, আমি দৃষ্টির লাইফ ইন্স্যুরেন্স করেছি, আমি হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমি আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখন দৃষ্টি লাইফ ইন্স্যুরেন্স করার পর আমার কাছে সন্দেহ হচ্ছে যে দৃষ্টি বোধহয় কোন একটা কঠিন কোন রোগ নিয়ে হয়তো ঘুরছে। আমার কাছে সন্দেহ হচ্ছে যে ওকে নিয়ে আমাদের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা কি করলাম, দৃষ্টির এই ইন্স্যুরেন্সটা আমরা আবার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি নামে আর একটা ইন্স্যুরেন্স আছে, তাদের কাছে আমরা আবার দৃষ্টির ইন্স্যুরেন্সটাকে আমরা আবার রি-ইন্স্যুরেন্স করলাম। মানে আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, আমার ক্লায়েন্টের ইন্স্যুরেন্সটা আমি আবার আরেক কোম্পানির কাছে বীমা করেছি। এটাকে বলা হয় রি-ইন্স্যুরেন্স, পুনর্বীমা। এটাকে বলা হয় পুনর্বীমা, বাংলায় বলা হয় পুনর্বীমা, আর ইংলিশে বলা এটাকে রি-ইন্স্যুরেন্স। সেই রি-ইন্স্যুরেন্স থেকে আমরা যে কমিশনটা পাবো, যে আমি ওকে দিয়ে দিয়েছি যে তুমি এটা বীমা দায়িত্ব নাও, তুমি যা ইনকাম করবে তার উপর 20% আমাকে দিবা বা 5% আমাকে দিবা, এইটাকে বলা হয় রি-ইন্স্যুরেন্স। মানে আমি একজনের কাছ থেকে বীমা করে ওই বীমাটা আমি আবার আরেকজনকে দিয়ে দিলাম। সাব কন্ট্রাক্ট বলা হয় যেটাকে, সাব কন্ট্রাক্ট।
আমি কন্ট্রাক্ট নিয়ে আমি এটা আরেকজনকে সাব কন্ট্রাক্ট দিয়ে দিলাম, ঠিক সেই রকম যে আমি একজনের বিমা নিয়ে আমি সেই বিমাটা আমি আবার আরেকজনের কাছে হস্তান্তর করলাম কমিশনের ভিত্তিতে, যে তুমি আমাকে এখান থেকে শুধু কমিশন দিবা। তাহলে এই কমিশনটাও ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা ইনকাম হিসেবে বিবেচিত হবে। 4 নম্বর পয়েন্টে আমরা এটা লিখে দিব। এরপর চলো 5 নম্বর পয়েন্ট, ইন্টারেস্ট, ডিভিডেন্ড এন্ড রেন্ট। যদি এই তিনটা একসাথে থাকে তো এভাবে লিখবা, আর যদি তিনটা আলাদা আলাদা থাকে তাহলে আগে ইন্টারেস্ট পরে ডিভিডেন্ড পরে রেন্ট এভাবে লিখে দিবা। বাট এই সিরিয়ালটা তোমরা মেনটেন করবা। লাইফ ফান্ডটা সবার আগে থাকবে, এর পাশেই প্রিমিয়াম, তার নিচে কনসিডারেশন ফর অ্যানুইটিজ গ্রান্টেড, তার পাশে কমিশন অন রি ইন্স্যুরেন্স, আর তার নিচে ইন্টারেস্ট, ডিভিডেন্ড এন্ড রেন্ট। ইন্টারেস্ট, ডিভিডেন্ড এন্ড রেন্ট লেখা হয়ে গেছে এটা নিশ্চয়ই। এর পরেরটা ট্রান্সফার ফিস, লিখে নাও ট্রান্সফার ফিস। জি স্যার লিখছি। ব্যাংকের মতো ইন্স্যুরেন্স কোম্পানিও জনগণের কাছে তাদের শেয়ার বিক্রি করে, আর এই শেয়ার গুলো যারা কেনে তারা কিছুদিন পর তাদের এই শেয়ার গুলো অন্য নামে হস্তান্তর করতে চায়। আর এই সমস্ত হস্তান্তর করানোর কাজ করতে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি এগুলোর উপর একটা ফিস নেয়, সেই ফিসটাও ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা ইনকাম, সেটা আমরা এখানে লিখে দেবো ট্রান্সফার ফিস হিসেবে। এটাও রেওয়া বিলে আমাদের থাকবে, আর থাকলেই আমরা এটা বসাবো। এরপরটা চলো ফাইনস এন্ড ফিস। জি স্যার লিখছি। যদি কোনো ক্লায়েন্ট তাদের প্রিমিয়ামটা যথাসময়ে পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে সেই প্রিমিয়ামটা প্রদানের ক্ষেত্রে একটা জরিমানা চার্জ করে ইন্স্যুরেন্স কোম্পানি। এইভাবে যারা জরিমানা দেয় সেই জরিমানাটাও ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা ইনকাম হিসেবে বিবেচিত হয়। 7 নম্বর এই আইটেমটা তোমরা লিখে দাও। 8 এবং এটাই শেষ, আদার রিসিপ্ট, অন্য যে কোনো প্রকারের আয়। আদার রিসিপ্ট, অন্য যে কোনো প্রকারের আয়, সেটা আমাদের জন্য এক্সপেন্স হিসেবে বা ইনকাম হিসেবে বিবেচিত হবে। স্যার এই সাইডে আর কোনো আইটেম নাই? আটটাই? এই পাশে আর কোনো আইটেম নাই, এই পাশে আর কোনো আইটেম নাই। এই পাশে আর কোনো আইটেম নাই। প্রিমিয়াম অ্যাকাউন্টটা এমন ভাবে শিখবা, আমি যখন অঙ্ক দিব প্রত্যেকে যেন অঙ্কটা করতে পারে, আর একবার বিবরণীটা পড়েই যেন আমরা পুরো অঙ্কটা সলভ করতে পারি সুন্দর করে। ব্যাংকের মতন ইন্স্যুরেন্সের এত বেশি ফর্মালিটিস নাই, আগে থেকে কোনো ওয়ার্কিং করা লাগে না। নর্মাল যেভাবে আমরা ক্যালকুলেশন গুলো করি ফাইনাল অ্যাকাউন্টে, এখানেও আমরা ঠিক সেভাবেই ফাইনাল অ্যাকাউন্টের মতোই আমরা এখানেও ক্যালকুলেশনটা করবো। চলো এবার আমরা আমাদের
এক্সপেন্স পাশে আমরা লেখা শুরু করব। আমার তো ভুল হয়ে গেল। এখান থেকে শুরু হবে, ঠিক আছে, চলো শুরু করি, লাস্টটা থাক। 1 নম্বরে লেখো ক্লেম পেইড। এক্সপেন্সের পাশে আমাদের প্রথম আইটেম হচ্ছে ক্লেমস পেইড। দেখো আমি ক্লেমস পেইড লিখে কিন্তু একটা কোলন দিয়েছি, তোমরা দেখছো? আমি এখন এক্সপেন্ডিচারটা লিখছি, এটা 1 নম্বর আইটেম। তোমরা দেখো আমি একটা ক্লেমস পেইড লিখে একটা কোলন দিয়েছি, কারণ যারা ইন্স্যুরেন্স করে ক্লায়েন্ট, তারা সাধারণত 3 ধরনের ইন্স্যুরেন্সের জন্য ক্লেম। স্বর্ণার কারেন্ট গিরগিয়ার, দেখো ক্লেমস পেইড 3 ধরনের ক্লেম হয়। কি কি ক্লেম হয় আমি একটা কলম দিয়েছি। এটার আন্ডারে প্রথমে দেখো বাই ডেথ, তার মানে যদি কোনো ব্যক্তি বা কোনো ক্লায়েন্ট যদি মারা যান, তাহলে তাদের আত্মীয় স্বজন বা উত্তরাধিকারী যারা আছেন তারা যদি দাবি করেন, তাহলে সেটা ডেথের জন্য ক্লেম হবে। তাহলে ক্লেম হতে পারে মৃত্যুর জন্য, সেটা আমরা লিখে দিব। এটা আমাদের জন্য সবচেয়ে প্রধান খরচ। মনে রেখো, ইন্স্যুরেন্স কোম্পানি যখন খরচগুলো লেখে তখন কিন্তু সে তার গুরুত্ব অনুযায়ী, খরচের গুরুত্ব অনুযায়ী সে কিন্তু খরচগুলোকে স্থিতিশীলে সাজায়। তাহলে আমরা সর্বপ্রথম 1 নম্বরে লিখবো ক্লেমস পেইড বাই ডেথ, মানে যদি ক্লায়েন্ট মারা যান তার জন্য যদি ক্লেম করা হয় তাহলে সেটা লিখবো আমরা। এরপর বাই ম্যাচুরিটি, অর্থাৎ মারা যাননি কিন্তু 12 বছর মেয়াদের জন্য বীমা করা ছিল, কিন্তু 12 বছর শেষ হয়ে গেছে, তাহলে ম্যাচুরিটির জন্য যদি ক্লেম করা হয় তাহলে সেই টাকাটাও তাদেরকে পরিশোধ করতে দেওয়া হয়। আর এরপর হচ্ছে বাই সার্ভাইভেন্স। সার্ভাইভেন্স আমি আর কোনো সঠিক বানান পেলাম না, কারণ এই যে বারবার নিচে লাল দাগ আসতেছে, কিন্তু আসলে এটাই সঠিক বানান। সার্ভাইভেন্স, সার্ভাইভেন্স মানে হলো যে কোন একজন ব্যক্তির একটা হাত নষ্ট হয়ে গেল, অথবা পা নষ্ট হয়ে গেল, অথবা পা প্যারালাইসিস হয়ে গেল, অথবা চোখ অন্ধ হয়ে গেল, অথবা শরীরের কোন একটা অঙ্গহানি হয়ে গেল, সে কর্মক্ষম হয়ে গেল, মানে সে আর কাজ করে উপার্জন করতে পারবে না, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তার জন্য ক্ষতিপূরণ দিবে। সেই ক্লেমটাকে আমরা বলি সার্ভাইভেন্স। তাহলে সাধারণত ক্লেম 3 ধরনের হয়, বাই ডেথ, বাই ম্যাচুরিটি, বাই সার্ভাইভেন্স। যদি তোমাকে অঙ্কের মধ্যে এগুলো ওনারা আলাদা করে দেয়, তুমিও আলাদা করে লিখবা। আলাদা করে সরাসরি টাকা ঘরেও লিখতে পারো, আবার ইনার কলামে যোগ করেও লিখতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু মনে রেখো, আমাদের খরচের মধ্যে সর্বপ্রথম খরচটার নাম কি? ক্লেম পেইড। ক্লেমস, ইন্স্যুরেন্সে যে ক্লেম করে, এই ক্লেমটাই আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের সবচেয়ে প্রধান এক্সপেন্স। তোমাদের কি এই যা যা লিখছি আমি এই পর্যন্ত 10 নম্বর বাদে যা যা লিখছি এগুলো কি সব লেখা হয়েছে? এগুলো কি সব লেখা হয়েছে? জি জি স্যার। স্যার হয়েছে। এরপরে আসো হয়েছে। 2 নাম্বার, অ্যানিউটিস। অ্যানিউটিস ওই যে বললাম, আমরা যে অ্যানিউটিটা প্রদান করি বছরের শেষে, যেটা প্রদান করি ওরা যারা যারা নিয়ে নেয় সেটা আমাদের জন্য খরচ, যারা নেয় না সেটাই আমাদের জন্য কনসিডারেশন ফর অ্যানিউটিস গ্রান্টেড হিসেবে আয় পাশে বসে। আর যারা ওই অ্যানিউটিসের টাকাটা নিয়ে নেয় সেটাই আমাদের জন্য খরচ। তোমাকে আমার কথা বুঝছো? যে আমরা আমাদের এককালীন, যেমন দেখো 20,000 টাকার একটা প্রিমিয়াম করেছি, আমি 10 লক্ষ টাকা দেব। তো এখন 10 লক্ষ টাকা তাকে একবারে না দেয়া আমি যদি বছরে তাকে 1 লাখ 1 লাখ করে দেই, তাহলে কিন্তু আমার একবারে 10 লাখ টাকা দেওয়ার ঝামেলাটা পড়ে না। আর সেই সেই ঘটনাটাকে আমরা বলি অ্যানিউটিস। তবে এই 1 লাখ টাকা ইচ্ছা করলে আপনি নিতেও পারেন, ইচ্ছা করলে আপনি আমার কাছে রেখেও দিতে পারেন। যারা একবারে নেবেন আপনি পরে, আবার প্রতি বছর বছরও নিতে পারেন। তো যারা নিয়ে নেয় সেটা আমাদের জন্য এক্সপেন্স হবে অ্যানিউটিস নামে। আর যারা নেবে না, কনসিডারেশন ফর অ্যানিউটিস গ্রান্টেড হিসেবে আমাদের কাছে আয় হিসেবে থেকে যাবে। বুঝতে পেরেছো? এটা রেয়ার মিলের মধ্যে সরাসরি দেওয়া হবে এই অ্যানিউটিস। তাহলে তোমরা রেয়ার মিল থেকে এই অ্যানিউটিসটা দেখে 2 নাম্বার এক্সপেন্স হিসেবে এখানে লিখে দিবে। এবার 3 নম্বরে সারেন্ডার। আগে লিখে নাও সারেন্ডার। এই আইটেমগুলোর সঙ্গে তোমাদের পরিচিত হতে হবে, কারণ এই অঙ্কটা করতে গেলে, ইন্স্যুরেন্স কোম্পানির এই অঙ্কটা করতে গেলে তোমরা এই আইটেমগুলো তোমাদের চোখের সামনে আসবে।
আর তখন তুমি এই আইটেমগুলো দেখে দেখে সুন্দর করে একটা রেভিনিউ অ্যাকাউন্ট করতে পারবে। আমি জানি ব্যাংকের তুলনায় ইন্স্যুরেন্সের রেভিনিউ অ্যাকাউন্ট করতে তোমাদের অনেক ভালো লাগবে। সবার কি সারেন্ডার লেখা জি হয়েছে? স্যার লিখছি। সারেন্ডার লেখা হয়েছে? আমরা তুমি কি বলতে পারবা এই সারেন্ডার ঘটনা আসলে কেমন কেমন হতে পারে? সারেন্ডারের ঘটনাটা তুমি বলতে পারবা? না স্যার। সুস্মি পারবো নাকি? সুস্মি সুস্মি কি আসো? সুস্মি তো আছি, নাই স্যার। মনে হয়। আসো? তুমি শপথ করছিলা মনে হ্যাঁ। আছে তোমার? তুমি শপথ করছিলা মনে করছি, আছে? কিন্তু আজকে তো এসডব্লিউ ছিল না স্যার। না না, আমি তো এইচডব্লিউ কথা বলি না, আমি খালি বলছি মনে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ হ্যাঁ, শপথ ভাঙ্গা কিন্তু ঠিক না। দেখো তাহলে সারেন্ডারটা হলো কোন একজন ক্লায়েন্ট 10 বছরের জন্য ইন্স্যুরেন্স করেছিল, সে প্রতি বছর বছর প্রিমিয়াম দিয়েছে, 6 বছর পর্যন্ত প্রিমিয়াম দিয়েছে, কিন্তু তার আর্থিক অবস্থা এখন এমন হয়ে গেছে যে প্রতি বছরে বছরে প্রিমিয়াম দেওয়াটা তার পক্ষে আর সম্ভব না। সেই জন্য সে বলছে যে ভাই আমি আর ইন্স্যুরেন্স করবো না, আমি আর ইন্স্যুরেন্স খেলবো না, আমার 7 বছর হয়ে গেছে, আমি আমার আর ইন্স্যুরেন্স আমি চালাবো না, আমি এটা সারেন্ডার করে দিলাম। তখন এই সারেন্ডার করলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের বেশ লাভ হয়, তাদেরকে সম্পূর্ণ বেনিফিট দেওয়া লাগে না। তখন তারা হিসাব নিকাশ করে তার যত টাকা তিনি এ পর্যন্ত জমা দিয়েছেন তার উপর একটা হিসাব নিকাশ করে তার একটা অ্যামাউন্ট তাকে দিয়ে দেন। এটাকে বলা হয় সারেন্ডার। অর্থাৎ মেয়াদ পূর্তির আগেই যদি ক্লায়েন্ট তার ইন্স্যুরেন্সটা ফেরত দিয়ে দেয় বা ইন্স্যুরেন্সটা যদি সে না চালানোর সিদ্ধান্ত নেয়, তখন তাকে যে টাকাটা ফেরত দেওয়া লাগে সেটাই ইন্স্যুরেন্স কোম্পানির জন্য সারেন্ডার ভ্যালু। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? জি স্যার। চলো এরপর বোনাস ইন ক্যাশ। বোনাস ইন ক্যাশ আমরা যদি আমাদের শেয়ার হোল্ডারদের, ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু শেয়ার হোল্ডার আছে যাদের কাছে ওরা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বিক্রি করেছে, যারা এই ইন্স্যুরেন্স কোম্পানির মূলধনের যোগান দেয়, সেই সমস্ত শেয়ার মালিকদেরকে আমরা নগদ টাকায় বোনাস প্রদান করতে পারি। যদি নগদ টাকায় বোনাস প্রদান করি, মনে রাখবে তাহলে এই নগদ বোনাসটা আমরা আগে লিখবো 4 নাম্বার পয়েন্ট হিসেবে। তোমরা কিন্তু যতদূর সম্ভব এই সিরিয়ালটা অবশ্যই মেনটেন করবে, যতদূর সম্ভব। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত তুমি সিরিয়াল 8 পর্যন্ত সিরিয়াল মেনটেন করতে পারো, তুমি 1 থেকে 5 পর্যন্ত করলে তাও হবে, কিন্তু তোমাকে বেশিরভাগ আইটেমগুলো সিরিয়াল মেনটেন করতে হবে। এক্সপেন্স পাসগুলোর মধ্যে ক্লেমটাকে কখনোই ভিতরে লিখবে না, সবার আগে লিখবে, সবার আগে। লাইফ ফান্ডটাকে কখনোই ভিতরে লিখবে না, সবার আগে লিখবে। এই কথাগুলো যেন একদম না মিস হয়। তাহলে বোনাস ইন ক্যাশ হলো। এরপর দেখো আমরা ইচ্ছা করলে ক্লায়েন্টকেও বোনাস দিতে পারি। আমরা ক্লায়েন্টদেরকে কিভাবে বোনাস দিব? ক্লায়েন্টদেরকে বোনাস দিলাম ইন রিডাকশন অফ প্রিমিয়াম। প্রিমিয়ামের টাকা কমাই দিলাম। প্রতি বছর 20,000 দেওয়া লাগে, জান আপনি এই বছর বীমা দেবেন 10,000, আপনার 10,000 টাকা কমাই দিলাম। এই যে আমরা প্রিমিয়াম কমাই দিয়ে যে বোনাসটা দিলাম ক্লায়েন্টদেরকে, সেইটাকে বলা হয় বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম। এই আইটেমগুলো খুবই কমন এবং বেশিরভাগ অঙ্কের মধ্যেই থাকে। আমি যখন তোমাদের অঙ্ক করানো স্টার্ট করবো আগামী ক্লাস থেকে, তখন তোমরা দেখবে যে এই আইটেমগুলো নিয়েই অঙ্ক, মূলত এর বাইরে কোনো আইটেমই নেই। এই আইটেমগুলো দিয়ে তোমাদের অঙ্ক। বোনাস ইন রিডাকশন অফ প্রিমিয়াম, প্রিমিয়ামকে কমিয়ে আমরা যে বোনাসটা প্রদান করেছি সেটা আমাদের 5 নাম্বার আইটেম হিসেবে বসবে। এটা কি লেখা হয়ে গেছে সবার? 5 নাম্বার পয়েন্টটা কি সবার লেখা হয়ে গেছে? জি স্যার। সুন্দর করে লিখতেছো তো? আমি না নাকি আমি না সুন্দর করে লিখতেছো নাকি হিজিবিজি করে লিখতেছো? সুন্দর করে লিখতেছো? না স্যার, সুন্দর করে। ভেরি গুড। এরপর আসো 6 নম্বরে এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট। তবে আমি 6 নাম্বার দিয়ে এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্ট আমি সরাসরি একটা অ্যামাউন্ট লিখে দিয়েছি, বাট এমনও হতে পারে যে এক্সপেন্সেস অফ ম্যানেজমেন্টের আন্ডারে একটা কলন দিয়ে আমি এটার আন্ডারে লিখতে পারি ম্যানেজার স্যালারিজ, অডিটর স্যালারিজ, স্টাফ স্যালারিজ, রেন্ট, ইন্স্যুরেন্স, রয়্যাল ল চার্জ। এই যে কতগুলো খরচ আছে এরা সবাই কিন্তু ম্যানেজমেন্ট এক্সপেন্সের আন্ডারে। আমি না সেই এক্সপেন্সের নামগুলো এখানে লিখি নাই, কারণ ওগুলো তোমাকে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে না। ম্যানেজমেন্ট এক্সপেন্স যেগুলো আছে
ম্যানেজমেন্ট এক্সপেন্স যেগুলো আছে যেমন স্যালারি প্রদান করা, রেন্ট প্রদান করা, লাইটিং, জেনারেল এক্সপেন্স, তারপরে তোমার প্রিন্টিং এন্ড স্টেশনারি, ব্যাড ডেট, এই যে সমস্ত খরচগুলো এগুলো সব কিন্তু তোমার ম্যানেজমেন্ট এক্সপেন্স। তো আমি ম্যানেজমেন্ট এক্সপেন্স দিয়ে টাকাটা একবারে লিখেছি, বাট এমন হতে পারে যে আমি অঙ্ক করতে গিয়ে ম্যানেজমেন্ট এক্সপেন্সটাকে কলম দিয়ে এর আন্ডারে আমি বেশ কয়েকটা খরচ লিখতাম। তোমরা কি আমার কথাটা বুঝতে পেরেছো? তোমাদের মধ্যে যাতে ঝামেলা না বাঁধে সেই জন্য আমি আর ওই আইটেমগুলো এখানে লিখি নাই, কারণ তোমাদের কাছে মনে হতে পারে হয়তো বা ম্যানেজমেন্ট এক্সপেন্সের ওই আইটেমগুলো সিরিয়ালে লিখতে হয়, ছাত্র তোমাদের কাছে এই সহজ বিবরণীটা কঠিন হয়ে যেতে পারে, সেই জন্য আমি ওই আইটেমগুলোর নাম লিখি নাই। খালি বলে দিলাম যে ম্যানেজমেন্ট এক্সপেন্স যদি ডাইরেক্ট থাকে অঙ্কে আমরা এভাবে ডাইরেক্ট লিখবো, আর যদি ডাইরেক্ট না থাকে এর আন্ডারে যদি অনেকগুলো খরচ থাকে তাহলে আমরা এইভাবে এক্সপেন্স অফ ম্যানেজমেন্ট লিখে কলম দিয়ে তার আন্ডারে আমরা খরচগুলো লিখবো। কথাটার জন্য খেয়াল থাকে। এবার আসো 7 নম্বরে কমিশন পেইড, অর্থাৎ ম্যানেজমেন্ট এক্সপেন্স লেখা হয়ে গেলে এরপর আমরা কমিশন পেইডটা লিখবো। জি স্যার লিখছি। হ্যালো, হ্যাঁ দৃষ্টি, না আমি তাহলে ভাবছি কমিশন পেইডটাও লিখে দিলাম। আমার নেটে প্রবলেম। এরপরে রেন্ট এন্ড ট্যাক্স, রেন্ট এন্ড ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছি আমরা এই ট্যাক্সটা, সেটা আমাদের ম্যানেজমেন্ট এক্সপেন্স লেখা হয়ে গেলে আমরা এইভাবে এটাকে আলাদা করে লিখে দিব 8 নম্বরে। লিখে দাও রেন্ট এন্ড ট্যাক্স। জি স্যার লিখছি। এবার 9 নম্বরে আদার এক্সপেন্স, অন্য এক্সপেন্স, যে খরচগুলো আমি আর এর মধ্যে লিখি নাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হতে পারে বা অন্যান্য কোনো এক্সপেন্স হতে পারে, যদি থাকে সেটা আমরা 9 নম্বরে লিখে দিব। তার মানে এই 9টা এক্সপেন্স ছাড়া রেভিনিউ অ্যাকাউন্টে আর কোনো এক্সপেন্স নাই ইন্স্যুরেন্স কোম্পানি। আর এই সবগুলো এক্সপেন্স যখন তোমার লেখা হয়ে যাবে তখন তুমি ক্রেডিট পাশের এই যে ইনকাম গুলোর যোগটা আগে করবা, সেই যোগটা আবার এই পাশে লিখবা। এবার এখান থেকে এই সমস্ত খরচগুলো বাদ দিবা, বাদ দিলে আয় থেকে ব্যয় বাদ দিলে কিন্তু প্রফিট হয়। কিন্তু আমি আগেই বলেছি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু কোনো প্রফিট অর্জন করতে জানে না। ইন্স্যুরেন্স কোম্পানির খাতায় কিন্তু প্রফিট বলে কিছু নেই। তখন তারা যেটা পাবে সেটার নাম হবে লাইফ ফান্ড। এই লাইফ ফান্ডটা ব্যালেন্স শিটে চলে যাবে। তাহলে এটা ছিল বছরের প্রথম লাইফ ফান্ড। এই লাইফ ফান্ডটা ছিল বছরের প্রথমে যেটা রেওয়া মিলেছিল, সেটা আমরা আমাদের রেভিনিউ অ্যাকাউন্টের আয় পাশে সর্বপ্রথম লিখবো। আর এই লাইফ ফান্ডটা হচ্ছে আমাদের বছরের শেষের লাইফ ফান্ড, এই বছরের শেষের লাইফ ফান্ড। এই লাইফ ফান্ডটাকে আমরা সরাসরি ব্যালেন্স শিটে দায় পাশে নিয়ে বসাবো। তোমরা কি আমার কথা বলছো? প্রফিটটাও তো ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যায়, প্রফিটটাও তো ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যায়। আমরা এখানেও প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যখন করবো বা রেভিনিউ অ্যাকাউন্ট যখন করবো তখন এখানেও যে লাইফ ফান্ডটা বেরোবে এই লাইফ ফান্ডটা আমরা সরাসরি ব্যালেন্স শিটের দায় পাশে দিয়ে বসাবো। আর এই হচ্ছে একটা রেভিনিউ অ্যাকাউন্ট একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য। আর তোমাদের কাজ হলো আপাতত এই ইন্স্যুরেন্স কোম্পানির রেভিনিউ অ্যাকাউন্টের আইটেমগুলোর সঙ্গে পরিচিত হওয়া এবং এই অঙ্কগুলোর সঙ্গে তোমাদেরকে খেয়াল রাখা। আর আমরা এই আইটেমগুলো দিয়ে একটা রেভিনিউ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেরকম জন্য সেটার জন্য আমরা কতগুলো অঙ্ক তৈরি করব, আমরা কতগুলো অঙ্ক নিব এবং সেই অঙ্কগুলো আমরা সলভ করব। কয়েকটা অঙ্ক সলভ করলে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট আমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তারপরে আমি এই রকমের একটা ব্যালেন্স শিটের বিবরণী তোমাদেরকে দিব, তারপরে শুরু হয়ে যাবে আমাদের সম্পূর্ণ অঙ্ক যেরকম ব্যাংকের বেলায় হয়েছে। তোমরা কি আমার কথা বুঝছো? আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানির অঙ্কের আলোচনায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আলোচনায় সবার আগে করব। এটা সম্পূর্ণভাবে শেখানো হয়ে গেলে আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের অঙ্ক করাবো, সিঙ্গেল প্রিমিয়ামের অঙ্ক। আর তারপরে আমাদের ইন্স্যুরেন্সটা কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে ব্যাংক তো কমপ্লিট হয়ে আছে। তখন আমাদের পুরো ব্যাংকিং ইন্স্যুরেন্সটাই শেষ হয়ে যাবে। আর আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ইন্স্যুরেন্সটাকে এই রমজানের মধ্যে শেষ করতে। 3টা যেহেতু ক্লাস দেওয়া আছে, সবাই যদি আমরা নিয়মিত ক্লাসে থাকি আমরা সবাইকে নিয়ে সুন্দর করে আমরা এটা শেষ করতে পারবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর শুনে রাখো, আমি আমার যেহেতু মেসেজ আসছে টিকা দেওয়ার জন্য, কালকে আমার টিকাটার জন্য আমি কখন যাবো এটা আজকে সোহাগের ডেট। ও দিয়ে আসার পরে আমি বুঝবো ভিড় বেশি হবে না কম হবে। তো আমি গেলে সকালের দিকে যাবো না দুপুরের দিকে যাবো? দুপুরটা বড় রাত 2টার পরে দেয় না, তাই যেতে হবে সকালে। তো যদি আমি দেখি যে ওখানে ভিড় বেশি থাকবে আমি হয়তো আসতে পারবো না, তাহলে আমি কালকে হয়তো তোমাদেরকে নাও করাতে পারি।
তো সেটা আমি সোহাগের সঙ্গে স্যার আলাপ করে আমি পারলে মেসেজ দিয়ে দিন। রাত্রে মেসেজ জি দেবো না, স্যার। আমি এখন দেবো না, এখন কিছু বলবো না, আগে একটু ধারণা দিয়ে রাখলাম। সোহাগ আসুক, ওর সঙ্গে কথা বলে যদি শুনি যে না ভিড় বেশি না, যে চলে আসা যায়, তাহলে আমি তোমাদের পড়া ঠিক রেখে যে কোনো এক ফাঁকে গিয়ে দিয়ে আসবো। আমার এখান থেকে যেতে বেশি সময় লাগে না। কিন্তু যদি অনেক ভিড় থাকে তাহলে তোমরা অপেক্ষা করতে থাকবে, আমি কিছুই জানালাম না, সেহেতু আমি আগে থেকে একটা নোটিশ দিয়ে রাখলাম। কি ঠিক আছে? এবার কয়টা সময় আছে ঘুমাইতে জি পারবা, স্যার। সকালবেলা আর স্যার 11 পারবা। ওকে, জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলবিদা।